সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের রসায়ন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব পদার্থের গঠন নিয়ে। এই আলোচনাতে শুরুতেই আমরা চিন্তা করি যে পদার্থের গঠন নিয়ে আমরা আলোচনা করব। সেই আলোচনা করার আগে আমাদের চিন্তা হচ্ছে যে প্রথমে আমরা একটা কল্পনার জগতে যেতে হবে, একটা পদার্থ কেমন সেই কল্পনা করতে হবে এবং আমাদের কি করতে হবে, একটা ভিজুয়ালি আমরা কিছু দেখব, আমরা শুনবো এবং আমরা কথা সাথে সাথে কিছু কথা বলবো। তাহলে দেখা যায় আমাদের বেশি ইন্দ্রিয়গুলো, যত বেশি ইন্দ্রিয় কাজ করবে, যত বেশি ইন্দ্রিয়গুলো সচেতন হবে, তত আমরা একটা বিষয় সম্পর্কে আমাদের মন এবং হৃদয় দিয়ে ওই জিনিসটাকে অনুভব করা আমাদের সহজতর হবে। এই কারণে আমরা সবগুলো ইন্দ্রিয়কে যদি আমরা সচেষ্ট করে অ্যাক্টিভ করে ক্লাসে নেই, তাহলে আমাদের ক্লাসগুলো ভালো হবে। সেই আমরা পুরোনো দিনের গান শুনেছি মান্নাদের, যে কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম মুছে যাবে, হৃদয় লিখো নাম রয়ে যাবে। তো আমাদের হৃদয় দিয়ে পড়াগুলোকে করার চেষ্টা করতে হবে। তোমরা জানো, আমরা গত দিনগুলোতে আলোচনা করেছি যে পদার্থ কাকে বলে। তারপর আমরা বলেছি সেই সময়ে যে আজ থেকে প্রায় 2400 বছর আগে দার্শনিক ডেমোক্রিটাস সাহেব তিনি কি করেছেন, যে পদার্থের গঠনে একটা আমাদের মতবাদ দিয়েছেন। সেই মতবাদটা যদি আমরা লক্ষ্য করি, যে ডেমোক্রিটাস কি বলেছেন, যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলিকে বলা হয় অ্যাটম। তাহলে আমি আবার বলছি যে আজ থেকে 2400 বছর আগে বিজ্ঞানী দার্শনিক ডেমোক্রিটাস বলেছেন যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলিকে আমরা বলি অ্যাটম। অর্থাৎ এ শব্দের অর্থাৎ না, টম শব্দের অর্থ বিভাজ্য, না বিভাজ্য বা অবিভাজ্য এই অ্যাটমগুলো। তাহলে পদার্থের গঠনটা দাঁড়ায় এরকম। এখন যদি আমরা বলি যে তাহলে এই রকম ধারণা দিলেন, দেওয়ার পরে কি হলো, তুমি চিন্তা করো যে এই কথাটা বলার পরে বিভিন্ন তখন জ্ঞানী লোকজন বলল যে তৎকালীন সময়ে জ্ঞানী লোক ছিলেন, একজন অন্যতম জ্ঞানী লোক ছিলেন অ্যারিস্টটল সাহেবকে এই কথাটা বলার পরে তিনি বললেন, না, এই অ্যাটমগুলো বিভাজন করা যাবে। তাহলে দেখা গেল যে পরীক্ষা নিরীক্ষা এবং আমাদের কি অ্যারিস্টটল এর কথা, এই অ্যারিস্টটলের কথা এবং পরীক্ষা নিরীক্ষায় দুটো ভিন্ন মত দেয়। তখন আমরা কি করি, এই ভিন্ন মতগুলোকে যদি আমরা, তখন আর কেউ এই গবেষণা নিয়ে অগ্রসর হওয়ার সাহস দেখালো না। তখন কি হলো, গবেষণাটা মূলত বন্ধ হয়ে গেল। তারপর অনেক দিন পর একজন ব্রিটিশ স্কুল শিক্ষক বিজ্ঞানী জন ডাল্টন সাহেব দেখা যায় যে এই ব্যাপারে একটা মতবাদ দিলেন। সেই মতবাদটা কি, বিজ্ঞানী জন ডাল্টন সাহেব যেহেতু শিক্ষক ছিলেন, এই জন্যে ওনাকে বলা হচ্ছিল স্যার জন ডাল্টন। তাহলে স্যার জন ডাল্টন সাহেব 1803 সালে, দেখো কতদিন পর, তিনি একটা মতবাদ দিলেন যে পরমাণু গঠন নিয়ে তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেন এবং এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি একটা মতবাদ দিলেন। সেই মতবাদগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, সেই চিন্তা করো তুমি, যে পদার্থের গঠন তিনি মূলত পরীক্ষা নিরীক্ষা করে যে তত্ত্বপাত্র পেলেন, সেই তত্ত্বপাত্রের উপর ভিত্তি করে তিনি কতগুলো মতবাদ দিলেন। সেই তত্ত্বগুলো কিভাবে তিনি পেলেন আমরা যদি চিন্তা করি, তাহলে দেখা যায়, তুমি প্রয়োজন হলে চোখ বন্ধ করে চিন্তা করো যে পদার্থ, ডেমোক্রিটাস সাহেবের সেই পদার্থ এখন কি দাঁড়ালো, এরকম চিত্রটা এরকম। এই চিত্র থেকেই মূলত আমরা বিজ্ঞানী জন ডাল্টনের মতবাদটা আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে কি কেমন, তাহলে জন ডাল্টন সাহেব বললেন যে বিজ্ঞানী যে প্রতিটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই দেখো প্রতিটা পদার্থ কি হলো, এই একটা পদার্থ, এই পদার্থটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলো হচ্ছে অবিভাজ্য। তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে এই কথাটাই বলবো যে প্রতিটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলিকেই আমরা অ্যাটম বলি এবং এই অ্যাটমগুলি অবিভাজ্য।
2 নম্বর আমরা বলতে পারি যে একই পদার্থের কণাগুলোর ধর্ম এবং ভর একই। একই পদার্থের, অর্থাৎ একটা পদার্থ হলে সেই পদার্থের কণাগুলোর ধর্ম এবং ভর একই। 3 নম্বর আমরা বলতে পারি ভিন্ন পদার্থের কণাগুলোর ধর্ম এবং ভর ভিন্ন, অর্থাৎ ভিন্ন পদার্থের হলে এই কণাগুলো ভিন্ন হবে এবং তাদের ভর ভিন্ন হবে এবং ধর্ম ভিন্ন হবে। তাহলে একই পদার্থের কণাগুলোর ধর্ম এবং ভর একই, ভিন্ন পদার্থের কণাগুলোর ধর্ম এবং ভর ভিন্ন। তাহলে আমাদের কি দাঁড়ালো, আমরা এই তো 3-4টা আমরা কি পেলাম, ডাল্টনের মতবাদগুলো পেলাম। তাহলে আমরা এখন কনফিডেন্টলি বলতে পারি বিজ্ঞানী ডাল্টনের মতবাদ আমরা এই জায়গা থেকেই বলতে পারি যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলিকে অ্যাটম বলে। 2 নম্বর হচ্ছে এই কণাগুলো অবিভাজ্য। 3 নম্বর হচ্ছে একই পদার্থের কণাগুলো ধর্ম এবং ভর একই। 4 নম্বর হচ্ছে ভিন্ন পদার্থের কণাগুলো ধর্ম এবং ভর ভিন্ন। 5 নম্বর আমি বলতে পারি এই কণাগুলোর কি হয়, সৃষ্টি নয়, ধ্বংস নয়, শুধু কি হয়, সরল পথে বিক্ষিপ্ত আকারে চলাফেরা করে। তাহলে এই তো 5টা আমরা মতবাদ পেয়ে গেলাম বিজ্ঞানী ডাল্টনের। তাহলে ডাল্টনের মতবাদ বা তার যে স্বীকার্য, সেই স্বীকার্য আমরা পেলাম। ঠিক আছে কথা। এই ডাল্টন সাহেব এই কথা বলার পরে এখন দেখো, আমরা যদি বলি এই পদার্থকে আমরা আবার বলতে পারি যে এই পদার্থকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে মৌলিক এবং যৌগিক পদার্থ। তাহলে আমরা যদি এখন বলি যে মৌলিক পদার্থ তাহলে কাকে বলে, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ এর ভিতর পাওয়া যায় না, অর্থাৎ কণিকাগুলো একই ধরনের পাওয়া যায়, তখন সেই পদার্থকে বলা হয় মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ একাধিক মৌলিক পদার্থ থাকলে সেই পদার্থকে বলা হয় যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ এ পর্যন্ত 118টা পাওয়া গেছে এবং 118টি। যৌগিক পদার্থ তো সংখ্যা বলা যায় না। তাহলে যৌগিক পদার্থ যেমন পানি, আর মৌলিক পদার্থ যেমন ধরো নাইট্রোজেন, হাইড্রোজেন। তাহলে এইভাবে আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ বুঝতে পারি। তাহলে 118টি, মূলত আমাদের 118টি মৌলের মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া গেছে আর 20টা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তাহলে এই 198টি হলো ন্যাচারাল আর এই 20টা হচ্ছে কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল। তো এইভাবে এই তো তৈরি করা হয়েছে 118টা এবং আমাদের সর্বশেষ মৌলটার নাম অর্গানিজম। তাহলে এইভাবে আমরা এখন কেমিস্ট্রিতে এই যে মৌলিক পদার্থ 118টি মৌলিক মৌল আছে, এর সম্পর্কে, এদের ধর্ম, তাদের ব্যবহার, তাদের বন্ধন গঠন করার ক্ষমতা, তাদের সংকরীকরণ, এই বিষয়গুলোতে আমরা জানার চেষ্টা করব। তো আমরা নেক্সট ক্লাসে এরপরের থেকে আবার তোমাদের কথা বলবো। সবাইকে ধন্যবাদ।